হাই, গুড মর্নিং। কালকে সারা রাত ট্রাভেল হয়েছে। আমরা 7:30টার মতন চেক ইন করলাম হোটেলে। তারপর সবাই মিলে একটু ঘুমিয়ে পড়েছিলাম। এখন 12:30টার মতন বাজে। আমরা উঠে সবার আগে লাঞ্চ করব। কাল কিছু খাইনি, ফ্লাইটেও কিছু খাইনি, এত টায়ার্ড ছিলাম, ঘুমিয়েই কেটে গেছে। এবার যাবো লাঞ্চ করব, তারপরে গাড়ি পিক করবো। গাড়ি পিক করে হবিটন যাবো। তার আগে অবভিয়াসলি রেডি হয়ে যাবো। তো রেডি হয়ে আমরা বেরিয়ে গেলাম লাঞ্চ করব বলে। আমাদের হোটেলের নিচেই গ্রাউন্ড ফ্লোরে একটা ফুড কোর্টের মতন ছিল, অনেক ধরনের খাবারের অপশনস ছিল, চাইনিজ, ভিয়েতনামিজ, আরও অনেক কিছু। তো আমরা বেছে নিয়েছিলাম ইন্ডিয়ানটাই। এখানে নানা ধরনের ভেজ, ননভেজ দু রকমেরই কারিজের অপশন ছিল, তার সাথে রুটি, পরোটা, নান আর রাইসেরও অপশন ছিল। আর এখানে প্রাইসটাও বেশ রিজনেবলই লেগেছে আমাদের। তো আমরা দুজনে দুটো কারি মিল অপশন নিয়ে নিয়েছিলাম। কি নিয়েছো তুমি? এটা হচ্ছে ম্যাঙ্গো চিকেন, হালকা ট্যাঙ্গি আছে। ট্যাঙ্গি আছে, খেতে ভালো। আমি নিয়েছি চিকেন টিক্কা মশালা। তো তুমি কি খাচ্ছ? রুটি মশালা, ভেরি কিউট। খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম গাড়ি পিক করার উদ্দেশ্যে। নিউজিল্যান্ডে গাড়ি রেন্টালের জন্য প্রচুর এজেন্সিজ রয়েছে, তো আমরা নিয়েছিলাম বাজেট বলে এই এজেন্সিটার থেকে। আর যেহেতু আমরা এই গাড়িটাও খুব লাস্ট মিনিটেই বুক করেছিলাম, মানে আমাদের গোটা ট্রিপটাই খুব লাস্ট মিনিটে ডিসাইড হয়েছিল, তো আমরা একটা মিস্ট্রি কার অপশন বলে পেয়েছিলাম, অ্যান্ড ইট টার্নড আউট রিয়েলি গুড। আপনারা দেখলেনই তো, আমরা টয়োটা হাইল্যান্ডার গাড়িটা পেয়েছিলাম। এটা একটা এসইউভি, খুব কমফোর্টেবল ছিল। এবারে বলি কত টাকা রেন্ট লেগেছে পার ডে। তো আমাদের 160 নিউজিল্যান্ড ডলার্স পার ডে রেন্ট লেগেছে, মানে ওই 8,500 টাকা অ্যাপ্রক্সিমেটলি ইন্ডিয়ান কারেন্সিতে। আর এছাড়া লেগেছিল পার ডে $40 ইন্স্যুরেন্স কস্ট। এটা 100% কাভারেজ ইন্স্যুরেন্স ছিল, মানে যে কোনো অ্যাক্সিডেন্ট বা মিসঅ্যাপের ক্ষেত্রে জিরো আউট অফ পকেট চার্জেস। আর যেহেতু বাচ্চাদের জন্য কার সিট ম্যান্ডেটরি, তাই কার সিটের জন্য আমরা এক্সট্রা $10 মতন পে করেছিলাম। অনেক সময় অনেক কর্পোরেট অফিসেরও কার রেন্টাল এজেন্সিসদের সাথে টাই আপ থাকে, তো সেক্ষেত্রে নানা রকমের ডিসকাউন্টস আর অফার্স পাওয়া যায়। এবারে কথা বলি কারা কারা এলিজিবল নিউজিল্যান্ডে গাড়ি চালাবার জন্য। নিউজিল্যান্ডে যেহেতু দেশ বিদেশ থেকে অনেক ট্যুরিস্ট আসে, তাই যে কোনো দেশের একটা ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকলেই এখানে গাড়ি চালানো যায়। তাই ইন্ডিয়ান ড্রাইভিং লাইসেন্সও এখানে ভ্যালিড। আর আমরা আমাদের অস্ট্রেলিয়ার ড্রাইভিং লাইসেন্স দেখিয়ে এখানে কার রেন্টাল নিয়েছিলাম। আর যদি জিজ্ঞেস করেন ড্রাইভিং রুলস কতটা ডিফারেন্ট, তাহলে বলবো অস্ট্রেলিয়ার সাথে যথেষ্ট সিমিলারিটি আছে। অস্ট্রেলিয়া গাড়ি চালিয়ে থাকলে এখানে খুব একটা অসুবিধা হবে না, আমাদের তো হয়নি। আর যদি ইন্ডিয়া থেকে আসেন, তাহলে আমি অ্যাডভাইস করব যে একটু রিসার্চ করে নিন বা ইউটিউবে টিউটোরিয়ালস দেখে নিন, তাহলে অনেকটাই সুবিধা হবে। আর একটা জিনিস মাথায় রাখতে হয়, সেটা হলো এখানে অনেক রাউন্ড অ্যাবাউটস আছে, আর প্রত্যেকটা রাউন্ড অ্যাবাউটেই কিন্তু রাইট হ্যান্ড সাইডের গাড়ি প্রেফারেন্স পাবে। আর যে কোনো দেশের মতনই এখানেও কিন্তু রুলস ভালো করে ফলো করে চালাতে হয়। স্পেশালি যেহেতু রাস্তাঘাট এত বেশি খালি, লোকেদের একটা টেন্ডেন্সি থাকে ওভার স্পিডিং করার, আর সেইটা যদি একবার ধরা পড়ে তাহলে কিন্তু ভীষণ বড় পেনাল্টি লাগবে। আমাদের হোটেল থেকে হবিটন মুভি সেটের ডিস্টেন্স ছিল ওই 150 কিলোমিটারের মতন, যেটা যেতে আমাদের লেগেছিল 2 ঘন্টার মতন সময়। আর নিউজিল্যান্ডও যেহেতু অস্ট্রেলিয়ার মতনই সাদার্ন হেমিসফিয়ারে, তাই এখানে এখন সামার বা গরমকাল, আর তাই জন্যই সূর্যের আলো বেশ বেলা পর্যন্ত পাওয়া যায়। আর দেখতে দেখতে, গল্প করতে করতে, গান শুনতে শুনতে আমরা পৌঁছে গেলাম হবিটন মুভি সেটে। গাড়ি পার্ক করে এবারে সোজা রওনা দেব রিসেপশনের দিকে। হ্যালো, হ্যালো ফ্রম হবিটন মুভি সেট, নিউজিল্যান্ড। আর ওয়েদারটা দেখো কি সুন্দর, চারিদিকে একদম ঝলমলে রোদ।
রিসেপশন থেকে হবিটন মেন মুভি সেট পর্যন্ত পৌঁছানোর জন্য বাস ব্যবহার করতে হয়, আর প্রত্যেক 10 মিনিট পরপরই একটা করে বাস ছাড়ে। আমাদের বাসের টাইমিং ছিল বিকেল 5:30টায়। অ্যান্ড ইটস ভেরি ইম্পর্ট্যান্ট যে টিকিটে যে টাইম স্লটটা অলট করা হয়েছে সেই বাসেই চাপতে হবে, বা সেই বাসটা যদি মিস করেন আপনারা তাহলে কিন্তু পরের বাসে চাপার স্কোপ নাও থাকতে পারে। আমরা যেমন বিজি সিজনে গিয়েছিলাম তাই সবকটা বাসই একদম ফুল ছিল। এটা একটা গাইডেড ট্যুর, আর আমাদের বাসেও একজন গাইড ছিলেন যিনি আমাদের সাথে হবিটন মুভি সেটের জানা অজানা আর মজার তথ্য শেয়ার করছিলেন। শুনতে খুব ভালো লাগছিল। এখানে এলে আমি সাজেস্ট করব টিকিটটা অ্যাডভান্সে বুক করে আসলেই বেটার হবে। হবিটনের নিজস্ব ওয়েবসাইট আছে, সেখান থেকে টিকিটস বুক করা যায়। এছাড়া যে কোনো থার্ড পার্টি বড় ট্রাভেল অ্যাপস বা ওয়েবসাইট সেখান থেকেও বুক করা যায়, যেমন ধরুন ক্লুক, গেট ইউর গাইড বা ভায়াটর, সেখান থেকেও টিকিটস পাওয়া যায়। আমাদের যেহেতু ট্রিপটা আবার লাস্ট মিনিট প্ল্যান হয়েছিল তাই টিকিটস পেতে একটু অসুবিধা হয়েছিল। অফিসিয়াল ওয়েবসাইটে সব কিছুই সোল্ড আউট দেখাচ্ছিল। তখন আমরা এই থার্ড পার্টি অ্যাপসগুলো চেক করতে করতে লাকিলি 24 ডিসেম্বরে 3টে টিকিট পেয়ে যাই। হবিটন অ্যাকচুয়ালি অকল্যান্ড থেকে রোটোরুয়ার ডিস্টেন্সের মধ্যেই পড়ে, আর সেটাই আমাদের ইনিশিয়ালি প্ল্যান ছিল। যেদিন অকল্যান্ড ছেড়ে রোটোরুয়ার দিকে রওনা হবো সেদিনই হবিটনটা রাস্তায় কভার করে নেব, কিন্তু সেই যে বললাম টিকিট পাচ্ছিলাম না, তাই অগত্যা যেদিনই টিকিট পেয়েছি সেদিনকেই ডিসাইড করলাম হবিটনটা ঘুরে আসব। ক্রিসমাসের আগের দিন বলে হয়তো কোনো রকমভাবে কোনো ক্যান্সেলেশনস হয়েছিল, যার কারণে লাকিলি আমরা এই 3টে টিকিট পেয়ে গেছিলাম। আপনারা হয়তো ভাবছেন হবিটন আসলে কি বা এত বিখ্যাত কেন। অনেক বছর আগে একজন লেখক ছিলেন, নাম জে.জে.আর. টলকিন। তিনি একটি কল্পনার জগৎ তৈরি করেছিলেন যার নাম মিডল অফ দ্য আর্থ। আর এই মিডল অফ দ্য আর্থেই ছিল একটা ছোট্ট শান্ত গ্রাম যার নাম শায়ার। সেখানে থাকতো ছোট্ট মানুষেরা যাদের বলা হতো দ্য হবিটস। টলকিন প্রথম লেখেন দ্য হবিটস বলে একটি বই, আর তারপরে তার সিকুয়েল হিসেবে তিনি লেখেন আরও একটা বড় গল্প, দ্য লর্ড অফ দ্য রিংস। আর এই দুই গল্পই মিলে মিডল আর্থ এই জগতে ঘটে। আর অনেক বছর পরে নিউজিল্যান্ডের একজন পরিচালক পিটার জ্যাকসন এই গল্পগুলো পড়ে খুব অনুপ্রাণিত হন। তিনি চেয়েছিলেন বইয়ের সেই মিডল আর্থকে বাস্তবে দেখাতে। তাই তিনি নিউজিল্যান্ডের সুন্দর সবুজ পাহাড়ের মধ্যে একটা জায়গা খুঁজে পান। জায়গাটি দেখতে একদম শায়ার গ্রামের মতনই ছিল। সেখানেই তিনি বানান হবিট মুভির সেট। আর এইভাবেই একজন লেখকের কল্পনার মিডল আর্থ, একজন পরিচালকের স্বপ্ন, আর লর্ড অফ দ্য রিংস ও হবিট সিনেমা সব মিলেই তৈরি হয় আজকের এই হবিটন মুভি সেট। আর এই হবিটন হলো নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের একটা অন্যতম পর্যটক আকর্ষণ। এখানের প্রধান আকর্ষণ হলো ছোট্ট ছোট্ট হবিট হোলগুলো, বিশেষ করে সিনেমার প্রধান চরিত্র বিলবো ব্যাগিন্সের সবুজ বাড়ি বা ব্যাগ এন্ড। এখন আসি সবচেয়ে সুন্দর জিনিস হবিট হোলে। হবিট মানে হলো হবিটদের বাড়ি। এটা কোনো গুহা নয়, এটা একটা আরামদায়ক উষ্ণ নিরাপদ বাড়ি। প্রতিটা হবিট হোলের দরজা একটা আলাদা সুন্দর রঙের রাঙানো, সবুজ, নীল, হলুদ, বাদামি, দেখে যেন মনে হচ্ছে স্ট্রেট আউট অফ আ ফেরি টেল। আর এই অ্যাক্টিভিটিটা কিন্তু একটা গ্রুপ ট্যুর, 2 থেকে 3টে গ্রুপ একসাথে ভিতরে অ্যালাউ করা হয়। হবিটের এখানে ছোট ছোট বাগানও আছে, এখানে সবজি আর গাছ লাগানো হয় যা গার্ডেনার্সরা দেখাশোনা করে। হবিট হোলের বৈশিষ্ট্য হলো গোল দরজা, ছোট্ট জানলা আর মাথার উপরে ঘাস। প্রতিটা হবিট হোল তৈরি হয়েছে কাঠ, পাথর, ইট এবং মাটি বা টার্ফের একটা মোটা স্তর দিয়ে। এখানে মোট 44টা হবিট হোল বা বাড়ি আছে, আর প্রত্যেকটাই কিন্তু আলাদা, একটার সঙ্গে আর একটার কোনো মিল নেই। হবিটের সবচেয়ে সুন্দর ব্যাপার হলো এখানকার ডিটেলস। এখানে কিছুই ফেক লাগে না। চিঠির বাক্সে নাম লেখা, জানলার পর্দা, বাগানের সবজি, কাপড় শুকানোর দড়ি, এমনকি গাছগুলো বয়স অনুযায়ী লাগানো। যেন মনে হয় হবিটরা সত্যিই এখানে থাকে। এই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ বুঝে যাবে এটা সিনেমা না, এটা একটা জীবন্ত গ্রাম।
সব কিছুই খুব সুন্দর আর নিখুঁতভাবে বানানো। কাঠের কাজ থেকে শুরু করে দরজা জানলা সব কিছুই ভীষণ নিখুঁত। দেখলেই বোঝা যায় কাজটা অনেক সময় নিয়ে করা হয়েছে। ছোট্ট ছোট্ট ডিটেলগুলো খুব যত্ন নিয়েই তৈরি করা হয়েছে। এই অ্যাস্থেটিক আর ক্রাফটসম্যানশিপের জন্যই হবিট হোলগুলো এত সুন্দর আর বাস্তব লাগে। এখানে প্রত্যেক দিন হাজার হাজার পর্যটক আসে। সেটটি নিয়মিতভাবে রিপেয়ার এবং প্রিজার্ভেশন করা হয় যাতে সিনেমার মতনই ইনট্যাক্ট থাকে। ভিতরের দৃশ্য দেখার জন্য কোনো হবিট হোল খোলা নয়, শুধু বাইরে থেকেই দেখা যায়। সেটটি সিজন অনুযায়ী সাজানো হয়, বাগান, গাছ এবং ডিটেলসও বদলানো হয়। হবিটন মুভি সেটে একটা হবিট হোলে ঢোকার সুযোগ আছে। এটার নাম ব্যাকশট রো, আর এটা একটা ফুলি থিমড হবিট হোল। আমরাও এই হবিট হোলের ভিতরে ঢুকলাম, আর ভিতরে ঢুকে দেখলাম রয়েছে একটা বসার ঘর, ডাইনিং স্পেস, রান্নাঘর, প্যান্ট্রি, বেডরুম, সব কিছুই খুব সুন্দরভাবে সাজানো আর প্রত্যেকটা জিনিসকেই খুব নিখুঁত আর ধৈর্য ধরে তৈরি করা হয়েছে, যাকে বলে পারফেক্টলি ডান। সব কিছুই হবিট থিম অনুযায়ী ডিজাইন করা হয়েছে। আর এই যে এইটা হলো বাথরুমটা, বাথটাবটা কি সুন্দর লাগছে না? ভিতরে সব কিছুই 83% স্কেলে বানানো, মেকিং ইউ ফিল লাইক আ বিগ ভিজিটর ইন আ স্মল ওয়ার্ল্ড। এই মিনিয়েচার হাউস কনসেপ্টটাই আমার কাছে ভীষণ ফ্যাসিনেটিং লেগেছে, আর সেটাও আবার সো মাচ অ্যাটেনশন টু ডিটেল দিয়ে যখন তৈরি করা হয়েছে। এভরি কর্নার ফিলস সো কোজি অ্যান্ড ইন্টেনশনাল। আর এই দেখো, এইটা হলো কিচেনটা, কি সুন্দর ছোট্ট ছোট্ট বাসনপত্র, ওভেন সব কিছুই রয়েছে, ভীষণ রিয়েলিস্টিক লাগছিল দেখতে। হবিটন ঘুরতে গিয়ে মনে হচ্ছিল যেন আমি সত্যিই সিনেমার ভিতরে ঢুকে গেছি। মুগ্ধ হয়ে দেখছিলাম চারিপাশটা। প্রকৃতির মধ্যে এই জায়গাটা যেন এক টুকরো স্বপ্নের দেশ। হবিটনের সৌন্দর্য দেখে মনে হচ্ছিল আমি সত্যিই এক জাদুর জগতে পৌঁছে গেছি। আর এই সামনের সবুজ বাড়িটা হলো বিলবো ব্যাগিন্স, অর্থাৎ সিনেমার প্রধান চরিত্রর বাড়ি। এটাকে ব্যাগ এন্ডও বলা হয়ে থাকে। প্রতিদিন প্রচুর সংখ্যায় পর্যটক আসা সত্ত্বেও এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্নভাবে মেনটেন করা হয়েছে। এবারে কথা বলবো এই ট্যুরের কিছু ডিটেল সম্পর্কে। এই ট্যুরটা সাধারণত 2.5 ঘন্টা ধরে চলে, আর টিকিটের প্রাইস হলো নিউজিল্যান্ড ডলার্সে $120 থেকে $130, মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে 6,500 থেকে 7,000 টাকা পার টিকিট। আর চিলড্রেন আন্ডার 10 ইয়ার্সের কিন্তু ফ্রি টিকিট। হবিটনে কিন্তু সবাইকেই গাইডেড ট্যুর নিতে হয়, আর পুরোটাই পায়ে হেঁটে দেখতে হয়। সকাল 8:40 থেকে বিকেল 6টা পর্যন্ত ট্যুরের ব্যবস্থা করা হয়। এই ট্যুরে হবিটন মুভি সেটটা পুরোটা ঘুরে দেখানো হয়, আর সাথে গাইডের কাছ থেকে কিছু জানা অজানা তথ্যও জানা যায় হবিটন মুভির ব্যাপারে। বাচ্চাদের সাথেও এই ট্যুরটা খুব সহজেই করা যায়। ছোটদের জন্য মোটামুটি সহজই এখানে হাঁটা, তবে হ্যাঁ, একটু সময় নিয়ে হয়তো বিরতি নিতে হতে পারে। ট্যুর গাইড আপনাদের সাথেই থাকবে। আমাদের ট্যুরটা শেষ হয় সেখানকার ক্যাফেতে গিয়ে। ক্যাফের নাম হলো গ্রিন ড্রাগন। সেখানে ছিল সবার জন্য একটা করে কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক। অ্যালকোহলিক, নন অ্যালকোহলিক 2 ধরনেরই বেভারেজের ব্যবস্থা ছিল। আমরা বেছে নিয়েছিলাম আমাদের জন্য নন অ্যালকোহলিক জিঞ্জার এল, যেটা এই সুন্দর দৃশ্যটা উপভোগ করতে করতে আমরা এনজয় করলাম। আর একটা মজার ঘটনা বলি, এই যে তোজোর হাতে যে কুকিটা আছে সেটা ও অর্ধেক খেয়ে খেলতে পালিয়ে গেছিল, আর পাখিরা এসে ওর গোটা কুকিটা নিমেষের মধ্যেই শেষ করে দিয়েছিল। আর এই ছিল আমাদের হবিটনের ডে ট্যুর। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। সেদিন আমাদের হোটেল ফেরত যেতে যেতে প্রায় রাত 11টা বেজে গেছিলো, কিন্তু হোটেল ফেরত এসেছিলাম এক গুচ্ছ স্মৃতি নিয়ে। 2.5 ঘন্টার এই ট্যুরটা আমাদের দুজনের কাছে সর্বদা স্মরণীয় হয়ে থাকবে। আজকে এই পর্যন্তই। দেখা হবে নিউজিল্যান্ড ট্রাভেল সিরিজের অন্য আর একটা পর্বতে। সবাই ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে প্লিজ লাইক, শেয়ার and subscribe. Thanks for watching. I will see you in the next one. Bye.